আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটা, কোষের গঠন অনুসারে ব্যাকটেরিয়াকে কোন ধরনের জীব বলা হয়? এখন কোষের গঠন বলতে মানে কয় ভাগে আমরা ভাগ করতে পারি, এরকম নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার আদিকোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। কাজের ভিত্তিতে আরো দুই ভাগে ভাগ করতে পারি, দেহকোষ আর জনন কোষ। তাহলে এই যে কোষের গঠন, ব্যাকটেরিয়াকে আমরা কোনটার ভিতরে দিব? এখন ব্যাকটেরিয়াকে আদিকোষী হবে নাকি প্রকৃত কোষী হবে, এরকম জিনিসটা জানতে চাইছে। তাহলে দেখো, নিউক্লিয়াসের ভিত্তিতে যখন বললাম, একটা নিউক্লিয়াস পারফেক্ট কখন হয়? যখন ওর মেমব্রেন থাকে। দেখো, মেমব্রেন দিয়ে ভেতরের জিনিসপাতিগুলো আবৃত অবস্থায় থাকে। এরপরে ঘন কালো একটা বস্তু থাকে যেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। এরপরে সুতার মতো পেঁচানো কতগুলো অংশ থাকে, এগুলাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু। এরপরে দেখো, থকথকে জেলির মতো কিছু পদার্থ, এগুলাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে সবগুলো জিনিস যখন একসাথে থাকবে তখন ওইটাকে আমরা একটা পারফেক্ট নিউক্লিয়াস বলবো। এখন এই পারফেক্ট নিউক্লিয়াসটা থাকে হচ্ছে তোমার প্রকৃত কোষের ক্ষেত্রে। প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত থাকে। নিউক্লিয় বস্তুগুলা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত অবস্থায় থাকে। এরপরে তোমার হচ্ছে কোষের ভেতরে যে অন্যান্য অঙ্গাণুগুলা থাকার কথা, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সব কিছুই হচ্ছে সুন্দরভাবে থাকে, মানে পারফেক্ট একটা কোষ। ওদেরকে আমরা বলবো প্রকৃত কোষ। এরপরে আদি কোষের ক্ষেত্রে কি হবে? এই জিনিসপাতিগুলো থাকবে না। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। মেমব্রেন কি করতেছে? আবরণ করে রাখতেছে। এখন মেমব্রেনই যদি না থাকে তখন কি হবে? ভিতরের জিনিসপাতিগুলা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে এবং ভিতরের যে ঘন কালো বস্তুটা আমি দিছি না, এই ঘন কালো বস্তুটাও থাকে না। তাহলে দেখো তো কি রকম একটা জিনিস হলো, শুধু একটু জেলের মতো অংশ আর হচ্ছে সুতার মতো পেঁচানো অংশগুলা। এই জায়গাটা বা এরকম নিউক্লিয়াস আমরা দেখতে পাই হচ্ছে তোমার আদি কোষের ক্ষেত্রে। ওদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না। আর প্রকৃত কোষীদের ক্ষেত্রে কি হয়? নিউক্লিয়াস একদম সুগঠিত থাকে এবং কোষীয় যে অন্যান্য অঙ্গাণুগুলা ওগুলোও সুগঠিত থাকে না আদি কোষের ক্ষেত্রে। শুধুমাত্র তোমার রাইবোজোম থাকে, অন্যান্য অঙ্গাণুগুলা থাকে না। তাহলে দেখো, অনুন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ এই যে এটা হচ্ছে আমাদের আদি কোষ। নিউক্লিয়াসও সুগঠিত না, কোষীয় অঙ্গাণুগুলাও নাই ঠিক মতো। এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর একটা জীব, যেটাকে আমরা এই আদি কোষের ভিতরে ফেলতে পারি। মানে ব্যাকটেরিয়া তো হচ্ছে তোমার এককোষী হইতে পারে। তারপর হচ্ছে ওরা তোমার কলোনি আকারে থাকতে পারে। তারপরে খাদ্য তৈরিও করতে পারে না, শোষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, মানে নিম্ন শ্রেণীর বলতে গেলে একদম নিম্ন শ্রেণীর এই জীবটাকে আমরা আদি কোষের ভেতরে ফেলতে পারি। তাহলে কি জিজ্ঞেস করলো প্রশ্নে? যে কোষের গঠন অনুসারে। তাহলে কোষের গঠন অনুসারে আদি কোষ আর প্রকৃত কোষ আছে। এই আদি কোষের ভিতরে আমরা ব্যাকটেরিয়াকে ফেলতে পারতেছি। কি জন্য? কারণ ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলা আর আদি কোষের যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আমি বললাম সব হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে ব্যাকটেরিয়াকে আমরা আদি কোষের ভিতরে ফেলবো। এরপরে আসো, কোন ধরনের প্রাণীকে কানেক্টিং লিঙ্ক বলা হয়? কানেক্টিং মানে হচ্ছে সংযোগ স্থাপনকারী, তাই না? নাম শুনলে কিন্তু বোঝা যায়। লিঙ্ক বা কানেক্ট, এটা আমরা কি বুঝতেছি? সংযোগ। তাহলে কোন ধরনের প্রাণীকে আমরা কানেক্টিং লিঙ্ক বলবো? যারা হচ্ছে তোমার সংযোগ স্থাপন করতেছে। কিসের ভিতরে সংযোগ স্থাপন করতেছে? দুইটা জীব গোষ্ঠীর ভিতরে। একটা জীব, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে একটা জীব প্রজাতির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, অন্য একটা জীব প্রজাতি ওর আবার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এই দুইটা প্রজাতির ভিতরেই তোমার কানেকশন স্থাপন করবে হচ্ছে যে জীবটা, মানে মাঝামাঝি অবস্থায় থাকবে। তার কিছু বৈশিষ্ট্য এই প্রজাতির সাথেও মিলবে, কিছু বৈশিষ্ট্য এই পাশের প্রজাতির সাথেও মিলবে, মানে দুইটা প্রজাতির মাঝখানে অবস্থান করতেছে। দুইজনের বৈশিষ্ট্যের কম্বিনেশনই হচ্ছে ওই মানে জীবটা। তাহলে ওকে আমরা বলবো হচ্ছে কানেক্টিং লিঙ্ক। কি বলছে? দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যই বিদ্যমান, দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যই কিন্তু একজনের ভিতরে থাকবে। প্লাটিপাস হচ্ছে এরকম একটা প্রাণী। প্লাটিপাসকে আমরা কানেক্টিং লিঙ্ক বলতে পারি। কি জন্য? প্লাটিপাস প্রাণীটা যদি তোমরা কখনো দেখে থাকো, ও হচ্ছে তোমার হাঁসের মতো দেখতে, কিন্তু কি করে? বুকে ভর দিয়ে চলে, মানে চার হাত পা দিয়ে বুকে ভর দিয়ে চলে। আবার ওর যে মুখটা মানে চঞ্চুটা, ওটা হচ্ছে হাঁসের মতো দেখতে। এরপরে মানে তোমরা নেটে চাইলে সার্চ দিয়ে দেখতে পারো, অথবা বইয়েও ছবি দেওয়া থাকতে পারে, অনেক জায়গায় হচ্ছে এই প্লাটিপাসটা হচ্ছে অ্যাভেলেবেল, মানে তুমি চাইলে ছবিটা দেখতে পারবা। তাহলে দেখলেই তুমি বুঝতে পারবা যে ওরা বুকে ভর দিয়ে চলতেছে, তার মানে সরীসৃপের মতো বৈশিষ্ট্য। এরপরে ওরা কিন্তু ডিম পাড়ে, মানে সরীসৃপ যেরকম ডিম পাড়ে, কুমির, তারপরে কচ্ছপ, ওরা যেরকম ডিম পাড়ে ওই সরীসৃপের মতো প্লাটিপাসও ডিম পাড়ে। এখন ডিম পাড়ার পরে ডিম ফুটে বাচ্চা বের হয়, কিন্তু ওই ডিম পাড়া কিন্তু স্তন্যপায়ীর কোনো বৈশিষ্ট্য না, তাই না? আমরা কি জানি? স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে এবং সন্তানকে হচ্ছে তোমার বুকের দুধ খাওয়া হচ্ছে বড় করে। তাহলে
সে ডিম পাড়ে কিন্তু সে আবার স্তন্যপায়ীর মতো মানে সন্তানকে বুকের দুধ খাওয়ায়। তাহলে এই জায়গাটায় দেখো তো কত ধরনের বৈশিষ্ট্য একসাথে না, হিজিবিজি হয়ে গেছে। কিন্তু যারা ডিম পাড়তেছে তারা কিন্তু স্তন্যপায়ীর বৈশিষ্ট্যের ভিতরে আসতেছে না, কিন্তু প্লাটিপাস হচ্ছে তোমার এরকম 2 ধরনের বৈশিষ্ট্যই ওর ভিতরে আছে। এটা কিন্তু তোমার মানে কি বলবো ব্যতিক্রম একটা প্রাণী, কারণ এরকম বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবার ক্ষেত্রে দেখি না। তাহলে এরা সরীসৃপের মতো ডিম পাড়ে, আবার স্তন্যপায়ীর মতো শরীর পুরাটা লোমে ঢাকা, পুরা বডি হচ্ছে কভার। যে গরু ছাগলের ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে পশম দ্বারা পুরা বডি আবৃত থাকে, ওরকম। তাহলে ডিম ফুটে যখন শাবক জন্মায় তখন আবার ওরা হচ্ছে স্তন্যপায়ীর মতো আচরণ করে। তাহলে দেখো তো কিরকম হইলো ব্যাপারটা, 2 জনের বৈশিষ্ট্যই আছে, স্তন্যপায়ী সরীসৃপ 2 জনের বৈশিষ্ট্যের কম্বিনেশনই হচ্ছে আমাদের এই প্লাটিপাসটা। তাহলে ওকে আমরা কানেক্টিং লিঙ্ক বলতে পারি। এরপরে চলো কি বলছে, বাদামি বিটল টিকে থাকার কারণ। বিটল যে পোকাগুলা গাছের সাথে আটকায় থাকে, মানে গাছে বসবাস করে, সেক্ষেত্রে বাদামি রঙের যে বিটলগুলা থাকে, এখন একটা গাছ তো বাদামি রঙেরই হয়। গাছ কিরকম হয়, ওর বাইরে যে বাকলটা কালচে বর্ণের বা বাদামি বর্ণের হয়। সেক্ষেত্রে বাদামি বিটল যখন গাছের সাথে আটকায় থাকে তখন ওকে দেখা যায় না সহজেই, কারণ ওই যে কালারটা হচ্ছে মানে কালার শেড মিলে যায়। তখন বাইরে থেকে যদি কোনো খাদক পাখি আসে, সে পাখি তো পোকা খায়, সেক্ষেত্রে বিটলকে ওরা খেয়ে ফেলবে। কিন্তু ওই বাদামি বিটলগুলা গাছের সাথে এমনভাবে মিশে থাকে যে ওদেরকে দেখা যায় না। কিন্তু ভিন্ন রঙের যে বিটলগুলা, ধরো সবুজ রঙের বিটল বা সাদা রঙের যদি কোনো পোকা ওই গাছে আটকায় থাকে, খুব সহজেই চোখে পড়বে, তাই না? তাহলে এই যে বাদামি বিটলগুলা ওরা টিকে থাকতে পারতেছে কি জন্য? অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীব হওয়ার কারণে। কারণ ওরা হচ্ছে খাপ খাইয়ে নিতে পারতেছে ওই কালো বাকল মানে বাদামি বাকল সমৃদ্ধ যে গাছগুলা, ওখানে যায় যখন ওরা আটকায় থাকতেছে তখন ওদেরকে আর দেখা যাচ্ছে না। তাহলে এই যে ওরা খাপ খাইয়ে নিল না নিজেদেরকে, ওই খাপ খাইয়ে নেওয়াটাকেই আমরা বলি হচ্ছে অভিযোজন। তাহলে এই যে অভিযোজনমূলক যে প্রকরণটা, এই বৈশিষ্ট্যটার কারণেই কিন্তু বাদামি বিটল টিকে থাকতেছে। তাহলে এখানে কি কথা বলছে দেখো তো, অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যক বেঁচে থাকে। এই যে বিটলটা বাদামি রঙের হয়েছে, ও কি জানতো যে ও বাদামি রঙের হবে? সেক্ষেত্রে প্রকৃতি ওকে নির্বাচন করছে, প্রাকৃতিকভাবে সে হচ্ছে তোমার জিনগত কারণে এই বাদামি বর্ণের হয়েছে। তাহলে এই যে ও এই মানে লাকিলি এই বৈশিষ্ট্যটা থাকার কারণে ও হচ্ছে তুলনামূলক অন্য যে বিটলগুলো আছে, মানে সবুজ রঙের বিটল বলো, অন্য কালারের বিটলের থেকে ও হচ্ছে বেশি বেঁচে যাচ্ছে, কারণ পাখিরা ওকে দেখতে পাচ্ছে না। পাখিরা যখন মানে দূরে থেকে যখন দেখতেছে তখন সবুজগুলো ওদের চোখে বেশি পড়তেছে, আর বাদামি বিটলগুলোকে দেখতে পাচ্ছে না, আর মানে ওদেরকে খাইতেও পারতেছে না। তাহলে এরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ ভোগ করতেছে এবং অত্যধিক হারে বৃদ্ধি করতে পারতেছে, কারণ ওদের সংখ্যা তো কমতেছে না, পাখিরা হামলা করে তো ওদেরকে কমাই দিচ্ছে না। সেক্ষেত্রে বাদামি বিটল সহজেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে। এই যে খাপ খাওয়ানোটা, এটাই হচ্ছে তোমার অভিযোজন, খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে অভিযোজন। আবার এদের দেহের রং এদেরকে গাছের বাকলের বা মাটির সাথে লুকিয়ে থাকতে খাবার হিসেবে নিঃশেষ হতে রক্ষা করে। এরপরে আসো প্রশ্নটা কি বলছে দেখো তো, সমসংস্থ অঙ্গ কি? সমসংস্থ অঙ্গ হচ্ছে ওই সব অঙ্গগুলা যেগুলা বাইরে থেকে দেখতে আলাদা কিন্তু ভিতরের অস্থিবিন্যাসটা সেম। দেখো আমার হাত মানে মানুষের হাত, এই জায়গার যে হাড়টা আছে এটাকে কি বলে? হিউমেরাস বলে। এইখানে 2টা হাড় একসাথে আছে, একটাকে বলবো আলনা আর একটাকে বলবো রেডিয়াস। এরপরে আমার যে কবজার এখানে ছোট ছোট 8টা হাড় আছে, 5 আঙ্গুলের মানে তালুর ভিতর দিয়ে 5 আঙ্গুলে গেছে হচ্ছে তোমার 5টা মেটাকার্পাল, আর আঙ্গুলের অস্থিগুলো হচ্ছে আমার ফ্যালাঞ্জেস। এই যে আঙ্গুলটা আমি ভাঁজ করতে পারতেছি, কিভাবে পারতেছি দেখো, এই যে 3টা করে অস্থি আছে, থামসে 2টা অস্থি আছে। এই যে অস্থিগুলা যেভাবে স্ট্রাকচারে সাজানো আছে না, মানে কোনটার পর কোনটা দিয়ে সাজানো আছে, এরকম সেম অস্থিবিন্যাস আমরা তিমি মাছের ফ্লপারের ভিতরেও দেখতে পাই। তারপরে হচ্ছে তোমার বাদুরের ডানার ভিতরেও দেখতে পাই, পাখির ডানা। এরপর হচ্ছে শিল মাছের যে অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, সব জায়গায় অস্থিবিন্যাসটা সেম। কিন্তু বাহিরে থেকে দেখলে কি বোঝা যায় বলো তো, বাদুরের ডানা কি রকম হয়? এরকম হয় না দেখতে। বাদুরের ডানা ওরকে ওইটা উঠতে সাহায্য করে, পাখির ডানা উঠতে সাহায্য করে। এরপরে তিমি মাছের ফ্লপার, শিলের অগ্রপদ কিরকম হয়? তিমি মাছ যেই জিনিসটা দিয়ে যেভাবে পানিকে পুশ করে সামনের দিকে চলে যায় না, মানে ওর কি বলে ফ্লপার, যেটা এটা ওকে সাঁতার কাটতে সাহায্য করতেছে। বাদুরেরটা বাদুরকে উঠতে সাহায্য করতেছে। মানুষের হাত মানুষকে কি করে? কোনো কিছু আঁকড়ে ধরতে সাহায্য করে। এছাড়াও তোমার ঘোড়ার যে অগ্রপদ, ঘোড়াকে অনেক দ্রুত দৌড়াইতে সাহায্য করে। তুমি বাইরে থেকে দেখলে দেখতে পাও যে সবগুলো ভিন্ন ভিন্ন, ওদের আকৃতি ভিন্ন ভিন্ন, কিন্তু ভিতরে যখন ওর হাড়ের স্ট্রাকচারগুলো দেখবা তখন দেখবা যে সবগুলাই সেম, সিমিলারিটিস। তাহলে এই যে বাহ্যিকভাবে দেখতে ভিন্ন
কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ যে বিন্যাসটা বা অস্থি বিন্যাসটা সেটা হচ্ছে সিমিলার। এইরকম অঙ্গগুলোকে আমরা বলবো হচ্ছে সমসংগস্থ অঙ্গ। কি বললাম? বাহ্যিক দৃষ্টিতে ভিন্ন কিন্তু অভ্যন্তরীণ অস্থি বিন্যাস সেম থাকবে, এটা হচ্ছে সমসংগস্থ অঙ্গ। আর অসমসংগস্থ যদি বলতো সেক্ষেত্রে উল্টা কথাটা বলতাম, বাইরে থেকে দেখতে সেম কিন্তু ভিতরে ভিন্ন। এরপরে চলো, আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি? সংগ্রাম ছিল আমাদের 3 ধরনের, অন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক আর পরিবেশের সাথে সংগ্রাম। তাহলে এই যে যেটা আন্ত হচ্ছে ভিন্ন 2টা প্রজাতি, আরগুলা কি বলছি? অন্তঃপ্রজাতিক বলছি। আর হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, পরিবেশের সাথে। এখন অন্ত হচ্ছে নিজ প্রজাতির ভিতরে যে সংগ্রামটা, বাঘের সাথে বাঘের সংগ্রাম, হরিণের সাথে হরিণের সংগ্রাম। কিরকম? ধরো একটা হরিণ দেখছে, এখন যেই বাঘটা আগে দৌড়ায় যে ওকে শিকার করে ফেলতে পারবে সেই তো হচ্ছে জিততেছে, তাই না? তাহলে বাঘের সাথে বাঘের প্রতিযোগিতাটা হইলো। এরপরে তোমার হচ্ছে বাঘের ক্ষেত্রে ধরো সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তখনও কিন্তু ওদের বাঘের ভিতর বাঘের কম্পিটিশনটা হচ্ছে। এটা হচ্ছে নিজের ভিতরে যখন, তখন ওইটাকে বলবো হচ্ছে অন্তঃপ্রজাতিক। কেমন? এরপরে দেখো, মানে হচ্ছে ভিন্ন 2টা প্রজাতি, বাঘ আর হরিণের ভিতরে লড়াই। এখন হরিণ তো প্রাণপণ দৌড়ায় যাবে যাতে বাঘ ওকে ধরতে না পারে, বাঘ আবার দৌড়াবে যাতে ও ধরে শিকার করে ওর খাদ্যের যোগানটা করতে পারে। তাহলে দেখো 2টা ভিন্ন প্রজাতির ভিতরে এখন তোমার সংগ্রামটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। কি বলে দিচ্ছে দেখো, ভিন্ন ভিন্ন প্রজাতির জীবদের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রাম। এটা হইতে পারে খাদ্যের জন্য, পানির জন্য, বাসস্থানের জন্য, যে কোনো কিছুর জন্য হইতে পারে। আর উদাহরণস্বরূপ কি বলা যায় দেখো, ব্যাঙ কীট পতঙ্গদেরকে খায়, সাপ আবার ব্যাঙকে খায়। এখন ব্যাঙ যখন জিব্বাটা লম্বা করে একটা পোকা ধরতে যাবে, পোকাটা তো আর বসে থাকবে না যে হ্যাঁ ব্যাঙ তুমি আমাকে খাও, খেয়ে বেঁচে থাকো। আবার ব্যাঙকে যখন সাপ খাইতে আসবে তখন তো বলবে না যে আহারে সাপটা খাবার পাচ্ছে না, আমাকে খেয়ে ফেলুক, আমি বসে থাকি, এরকম তো হবে না। সে হচ্ছে প্রাণপণ দৌড় দিবে, দৌড় দেওয়ার পরে এরকম মানে দৌড়াদৌড়ি করে যে যাকে ধরে ফেলতে পারবে তারপর হচ্ছে খেয়ে ফেলবে, তাই না? এরকম হচ্ছে তোমার ভিন্ন 2টা প্রজাতির ভিতরে এরকম সংগ্রামটা হচ্ছে। সিংহ হায়না একই শিকার দল শিকার দখল করতে লড়াই করে, মানে হচ্ছে ধরো মানে হরিণ খাবে, তাহলে হায়নাও হরিণের পিছিয়ে দৌড়াবে, বাঘও দৌড়াবে, ভিন্ন 2টা প্রজাতির ভিতরে কিন্তু হচ্ছে। তাহলে ভিন্ন 2টা প্রজাতি যখন হয় তখন হচ্ছে আমরা বলবো আন্তঃপ্রজাতিক। আরো কি কি বলা যায় দেখো, পাখি আর কাঠবিড়ালি 2টা ভিন্ন প্রজাতি হইলেও সবাই তো একই জিনিস খায়। কাঠবিড়ালি কি খায়? গাছের ফলগুলা খায়, পাখিও ফল খায়, সেক্ষেত্রে কার আগে কে যায় ফল খায় ফেলাতে পারবে, তাই না? এরকমই তো। তাহলে ওই যে সীমিত বাসস্থানের জন্য বা সীমিত খাদ্যের জন্য ওই ভিন্ন 2টা প্রজাতির ভিতরে যে সংগ্রামটা, ওইটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এরপরে দেখো পরিবেশের সাথে সংগ্রাম। পরিবেশে মানে প্রকৃতিতে যেই জীবগুলা থাকতেছে, বনে যারা বসবাস করে, ওরা তো আর তোমার আমার মতো কার জিপিএ বেশি, কার নম্বর বেশি এরকম প্রতিযোগিতা করবে না। তারা হচ্ছে ঝড় ঝঞ্ঝা অথবা ধরো অগ্নুৎপাত, ভূমিকম্প, তারপরে বন্যা, এই সময়গুলোতে ওদের একটা মানে টিকে থাকার একটা সংগ্রাম হবে, ওইটা হচ্ছে পরিবেশের জন্য সংগ্রাম। ধরো কোয়েল পাখি, উত্তর আর মধ্য আমেরিকায় আগে কোয়েল পাখি ছিল, পরে যখন তুষারপাত শুরু হইলো আমেরিকায় তখন ওগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওরা সংগ্রাম করে টিকে থাকতে পারে নাই। তাহলে ওদের সংগ্রামটা কিরকম ছিল? প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম। তাহলে এই যে সংগ্রামগুলো সবগুলোই কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। প্রশ্নে এখানে আন্ত বলছে, তখন তুমি আন্তের বর্ণনা দিবা, অন্ত আর পরিবেশ বললেও কিন্তু আমরা ঘাবড়ায় যাব না, কারণ আমরা সবগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে সহজ কথাবার্তাগুলা আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।